দ্য শ্যাডো অডিওগ্রাম চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত। আজকে আমি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প সুভাষিনী এটি পাঠ করব। গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পটি ভালো না লাগলে দয়া করে এড়িয়ে যাবেন, আর গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে শুরু হচ্ছে আজকে আমাদের গল্প সুভাষিনী। আপনি কি আমাকে চিনতে পারছেন? না তো, আমি আপনাকে চিনতে পারছি না। একদম না। আমার কি আপনাকে চেনার কথা? হ্যাঁ, তাহলে চিনতে পারছি না কেন? মানুষ যদি কিছু ভুলে যেতে চায় তাহলে সে নিজের মস্তিষ্ক থেকে ওই অনভিপ্রেত স্মৃতি মুছে ফেলতে পারে। তাই যদি হয় তাহলে কি এটাও সম্ভব যে মানুষ তার কিছু প্রিয় ভুলে যাওয়া স্মৃতিকে ফের জাগিয়েও তুলতে পারে? সেটা আমি জানি না। আমি সাইকিয়াট্রিস্ট নই। নন? না। মানুষের মনের অনেক সমস্যা, সবটাই কি সাইকিয়াট্রিস্টরা জানেন? মন বা স্মৃতি কোনোটাই মানুষের বশীভূত তো নয়। সাইকিয়াট্রিস্টেরও মানসিক সমস্যা হতে পারে, সেসব আমার জানা নেই। আমি আপনাকে একটা কথা বলার জন্যই এসেছি। বলুন, কিন্তু তার আগে বলুন, আপনাকে আমি যদি চিনতামই তবে ভুলে যাওয়ার চেষ্টা করছি কেন? আপনাকে ভুলতে চাইবার কি কোনো বিশেষ কারণ আছে? হয়তো আছে। আমি সম্প্রতি একটা লস অফ মেমোরি থেকে ভুগছি। ডাক্তার বলেছে ইট ওয়াজ এ মেন্টাল শক। কি জানি, হতেও পারে। কিন্তু ভাইরাল অ্যাটাকে যেমন কম্পিউটারের মেমোরি উড়ে যায়, আমারও ঠিক সেই রকমই কিছু হয়েছে। আপনি যদি একটু খুলে বলেন তাহলে আমি আমার হারানো স্মৃতি ফিরিয়ে আনার একটা চেষ্টা করতে পারি। ইনফ্যাক্ট আমি এখন সারাদিন এই বারান্দায় বসে সেই চেষ্টাই করে যাচ্ছি রোজ। আপনার চাকরিটা কি গেছে? চাকরিটা এখনো যায়নি বটে, তবে যাবে। আমি লম্বা ছুটিতে আছি, অসুখের ছুটি। কোম্পানি কতদিন আর ছুটি বহাল রাখবে বলা মুশকিল। আপনি দাঁড়িয়ে আছেন কেন? চেয়ার তো খালি রয়েছে, বসুন এবং একটু ডিটেলসে বলুন আমি আপনাকে কিভাবে চিনতাম। তখন আমি ফ্রক পরি, স্কুলে যাই, 13 বছর বয়স। আপনার বয়স হয়তো তখন 22-23 হবে। তেজি, টকবগে, প্রাণবন্ত একজন যুবক। খুব যে হ্যান্ডসাম ছিলেন তা নয়, তবে ফিগারটা দারুণ ছিল। আমাদের শহরের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলেন আপনার বাবা। আপনাদের ট্রাকের ব্যবসা ছিল, 60-70খানা ট্রাক। এসব নিশ্চয়ই আপনি ভুলে যাননি? ঠিক ভুলে যায়নি, তবে স্মৃতি একটু আবছা, যেন পূর্বজন্মের কথা। সেই তখন আপনাকে আমি প্রথম দেখি, 10 বছর আগে। 10 বছর? 10 বছরও তো অনেকটা সময়। 13 বছর বয়সে আমার না ছিল রূপ, না ছিল কোনো গুণ। দাঁড়ান দাঁড়ান, কোথাও একটা গণ্ডগোল হয়েছে। কিসের গণ্ডগোল? আপনি বরং একটু ধীরে ধীরে বলুন, আমি বুঝতে পারছি না। না বোঝার মতো তো কিছু বলিনি। রূপহীনা গুণহীনা এক ত্রয়োদশীর কথাই তো বলছি। আপনার গুণের কথা আমি জানি না, কিন্তু আপনাকে রূপহীনা বলে তো মনে হচ্ছে না। আপনি কি দেখতে খারাপ? আজকাল হয়তো সুন্দর কুৎসিতের সংজ্ঞাও আমি গুলিয়ে ফেলেছি। আমি আমার 13 বছর বয়সের কথা বলছি। কালো, রোগা, গাল বসা, কোটরগত চোখের একটা মেয়ে, যার প্রতি ভ্রুক্ষেপ না করলেও চলে। আপনি তখন আমাদের সেই শহরের বেশ একজন চোখটানা পুরুষ। ফুটবল খেলেন, পাহাড়ে চড়েন, লোকের উপকার করে বেড়ান, আবার তেমনই লাফাঙ্গা বদমাস মেয়েবাদ ছেলে। মনে পড়ে?
একটু একটু মনে পড়ে, তবে বড় কুয়াশায় ঢাকা। আমি খুব খারাপ ছিলাম না? সেটা বললে অন্যায় হবে। খারাপ ছিলেন, আবার ভালো কাজও তো করেছেন। সেই ভয়ঙ্কর বন্যার বছরে যখন শহর 4-5 ফুট জলের তলায় তলিয়ে গিয়েছিল, তখন আপনি নাওয়া খাওয়া ভুলে কত লোককে এনে স্কুল বাড়ি আর ইনস্টিটিউটে পৌঁছে দিয়েছেন, রিলিফের জোগাড় করেছেন, এমনকি মার্চেন্টদের থেকে চাল ডাল কেড়ে এনেছেন। হবে হয়তো। মফস্বলে আপনার গ্রুপ থিয়েটারের খুব নাম ছিল। আপনি অভিনয়ও বেশ ভালোই করতেন। শুনেছি আপনি সিনেমায় নামবার চেষ্টা করেছেন। তাই নাকি? কিন্তু আপনার সঙ্গে কি তখনই দেখা হয়েছিল? আমাকে আপনি রাস্তাঘাটে, ফাংশনে বা আরও অনেক জায়গায় অনেকবার দেখেছেন, কিন্তু কখনো লক্ষ্য করেননি। করার কথাও নয়, লক্ষ্য করার মতন ছিলাম না। তা হবে। আপনি দেবযানীদির সঙ্গে প্রেম করতেন, আবার রুচিরার সঙ্গেও, এবং নন্দিনীও ছিল আপনার প্রেমিকা। এই নন্দিনী ছিল আমার দিদি। আপনার মনে নেই? বড় লজ্জায় ফেললেন। দেবযানীর কথা খুব সামান্য মনে পড়ছে। তার বাঁ গালে জরুল বা আঁচিল গোছের কিছু একটা ছিল বোধহয়, তাই না? ছিলই তো। ব্যাস ওইটুকুই মনে আছে, বাকিটা নয়। আপনার দিদি কি নাম বললেন যেন? নন্দিনী। তার নিশ্চয়ই এখন বিয়ে হয়ে গেছে। 2 বার। প্রথমবারের বিয়ে ভেঙে যায়, দ্বিতীয়বার বিয়ে করে এখন জার্মানিতে আছে। না, তাকে আমার একদমই মনে পড়ছে না। পরে রেডিও আর টিভিতে অনেক প্রোগ্রাম করেছিল। আপনি আর বলবেন না। খুব বেশি রেফারেন্স দিলে আমারও মাথার ভেতরে একটা ওলটপালট হতে থাকে, মেমোরি আরও গুলিয়ে যায়। খুব হতাশ লাগে তখন। কিন্তু আপনিই তো বললেন কথা বললে মেমোরি রিচার্জ হতে পারে। হ্যাঁ, সেও ঠিক, তবে খুব রেফারেন্স দিলে আমি আবার সূত্র হারিয়ে ফেলি। সরি, আমি বুঝতে পারিনি। আপনার তো দোষ নেই, আমি কীরকম যেন হয়ে গেছি। আমি কিন্তু দিদির কথা বলতে আসিনি। তাহলে বরং তার কথা থাক, তাকে বোধহয় আমার মনে পড়বে না, সুন্দরী বা গায়িকা যাই হোক না কেন। বরং কালো, রোগা, ইনসিগনিফিক্যান্ট যেই মেয়েটির কথা বলতে চাইছেন, অর্থাৎ আপনার কথা, সেটাই বলুন। আমার কথা? না, আমাকে আপনার মনে পড়ার কোনো কারণই নেই। রূপবতী গুণবতীদেরকেই যখন মনে নেই, তখন আমাকে তো মনে পড়ার কথাই নয়। কি জানেন, অনেক কথাই মনে পড়ে না বটে, কিন্তু মাঝে মাঝে খুব তুচ্ছ, সামান্য অর্থহীন ছোট ছোট ছবির মতো কিছু কিছু দৃশ্য মনে পড়ে। কেন মনে পড়ে তা বুঝতে পারি না। যেমন ধরুন, একটা বৃষ্টির দিনের কথা মনে আছে। স্কুলবাড়ির গাছতলায় সবুজ জামা গায়ে একটা ছেলে একটা ছাগলকে কাঁঠাল পাতা খাওয়াচ্ছে আর গলা জড়িয়ে ধরে আদর করছে। এই দৃশ্যটা কেন মনে পড়ে বলুন তো? কিংবা ধরুন, সেই যেবার আকাশে একটা বিরল ধূমকেতু দেখা গিয়েছিল। আমরা ভোর রাতে প্রচণ্ড শীতে ছাদে উঠে সেই ধূমকেতু দেখেছিলাম। একটা ভোরে কে একজনের পাশের ছাদে ভরাট গলায় একটা রবীন্দ্রসঙ্গীত গাইছিল, আর আমার কেন যেন গান শুনে খুব মৃত্যুর কথা মনে হয়েছিল। আর কিছু মনে পড়ে না? হ্যাঁ, এই রকমই ছোট ছোট চৌখুবির মতো দৃশ্য বা শব্দ, ঠিক যেন একটা অন্ধকার খামের গায়ে এলোমেলো সঙ্গতিহীন কয়েকটি ডাকটিকিট ছাঁটা। একটার সঙ্গে আর একটার কোনো সম্পর্কই নেই, তবু যে মনে পড়ে, তার কারণ হয়তো এইসব স্মৃতি বোধহয় উপেক্ষা করার মতো নয়। মনে পড়ার কারণ আছে, সেটা বোধহয় সব মানুষেরই আছে। আমারও এমন সব কথা মনে পড়ে যায় যার কোনো মানেই হয় না। আমাদের বাড়িতে লাঠিতে ভর দিয়ে একটা বুড়ো ভিখিরি আসতো।
কেন কে জানে, ওই লাঠিটার কথা মাঝে মাঝে মনে পড়ে। সাধারণ বাঁশেরই লাঠি, তবে গাঁটে গাঁটে আঁকা বাঁকা, তিরিক্ষি ছিরির একটা লাঠি। সব ছেড়ে ওই লাঠিটাকে কেন মনে পড়বে বলুন তো? অমন অবাক হয়ে চেয়ে আছেন কেন? আমি পরের যে ঘটনাটা আপনাকে বলতে যাচ্ছিলাম তা ওই লাঠিটা নিয়েই। সে কি? ওই বুড়ো ভিখিরিটার নাম ছিল দেলু। মা ওকে খুব ভালোবাসতো, বহুদিন বসিয়ে ভাত খাইয়েছে। লোকটার ভালো একটা নামও ছিল, বোধহয় দিলদার সিং। সেই বাঁশের বাঁকা লাঠিটার কথা আমার যখনই মনে পড়ে তখনই দিলদারকেও যেন দেখতে পাই। কাঁচা মিঠে আম গাছটার তলায় পাশের লাঠিখানা রেখে উবু হয়ে বসে আছে, কলাই করা থালায় ভাত খাচ্ছে। আশ্চর্য তো, ওই লাঠিটার কথা আপনার মনে আছে? হ্যাঁ, খুবই অবাক কাণ্ড। দেলুর লাঠির কথা মনে রেখেছে এমন লোক বোধহয় পৃথিবীতে খুবই বিরল। আর কি মনে আছে আপনার? দাঁড়ান, ভাবতে দিন। মুশকিল কি জানেন, চেষ্টা করলে তেমন মনে পড়ে না, কিন্তু হঠাৎ হঠাৎ একটা একটা ছবি যেন অন্ধকারে ভেসে ওঠে। মস্তিষ্ককে বেশি তাড়না করলে একটা যন্ত্রণা হয়, ভয় হয়, গোটা মেমোরি ডিস্কটাই না স্লেটের মতো মুছে যায়। কিন্তু আপনি আমার কাছে কেন এসেছেন তা কিন্তু এখনও বললেন না। ধরুন এমনি, আমরা এক শহরে বাস করতাম। ছেলেবেলায় আপনি আমার কাছে খানিকটা হিরোও তো ছিলেন। মনে করুন সেই হিরোকেই একটু দেখতে আসা। ভালো, খুব ভালো। আজকাল তো কেউ বড় একটা আসে না। এখানে খুব হাওয়া দেয়, বেশ শীত। সারা দিন এই খোলা বারান্দাতেই বসে থাকি। শাল গাছে বাতাসের যে শব্দটা হয় সেটা অনেকটা হাহাকারের মতো শোনায়, মন খারাপ লাগে। আর এই বাড়িটায় অনেক গাছ, এত বড় বড় গাছ থাকায় আমি বাইরেটা খুব ভালো করে দেখতেই পাই না। এই বাড়িটা বুঝি আপনারা কিনেছেন? হ্যাঁ, বাবাকে ডাক্তার বুঝিয়েছে নির্জন স্বাস্থ্যকর জায়গায় আমাকে রাখতে, তাই এই বাড়িটা কেনা হয়েছে। আপনি বেড়াতে যান না? মর্নিং ওয়াক? না, আমারও সব ভালো লাগে না। সন্ধেবেলা ছাদে অনেকক্ষণ পায়চারি করি। এখানে খুব ঠান্ডা পড়ে। সন্ধ্যের পর আমার ছাদটায় খুব হিমের বাতাস বয়ে যায়, আর ভীষণ অন্ধকার। খুব কুয়াশা না হলে আকাশ ভরা তারা দেখা যায়, বেশ লাগে তখন পায়চারি করতে। হাসছেন কেন? এমনি ভাবছিলাম বড়লোক হওয়ার কত সুবিধে। আপনার ডিমেনশিয়া হয়েছে বলে আপনার বাবা ঝাড়গ্রামে আস্ত একটা শালবন শুদ্ধ দোতলা বাড়িই কিনে ফেললেন আপনার দেহ মন ভালো রাখার জন্য। আমাদের মতো গরিবদের এর চেয়ে অনেক বেশি শক্ত রোগ হলেও কিচ্ছু করার থাকে না। ঝাড়গ্রাম? হ্যাঁ, ঝাড়গ্রামই তো বললেন। এই নামটা দিনের মধ্যে আমি কতবার যে ভুলে যাই। আপনার বাড়ি বুঝি এইখানেই? না, আমি কাছাকাছি একটা কলেজে পড়াই। খুব সম্প্রতি, মাত্র মাস ছয়েক আগে জয়েন করেছি। গরিব আর বড়লোকের ব্যাপারটা আপনি ঠিকই বলেছেন। বড়লোক হওয়ার কিছু অন্যায্য সুবিধে আছে, কিন্তু তার জন্য শুধু বড়লোকদের দোষ দিয়ে বা মুণ্ডুপাত করে লাভ নেই। বড়লোকেরা এই সামাজিক সিস্টেমটা তৈরি করেনি। আমি অনেক ভেবে দেখেছি, এই দেশের সিস্টেমটাই এরকম। তবে আমাদের অবস্থা কিন্তু আগের মতো ভালো নেই। জানি আপনার বাবার নামে অনেকগুলো মামলা ঝুলছে। ট্রাকের ব্যবসায় মার খেয়েছে। আপনার দাদা দীপঙ্কর, উনি তো জেল খাটছেন। হ্যাঁ, আপনি তো সবই জানেন। চিরকাল তো কারোর সমান যায় না। বেশ একটি দুঃসময় চলছে আমাদের। এসব কথা তো আপনার বেশ মনে আছে দেখছি। ইমিডিয়েট পাস্ট অর্থাৎ অনতি অতীত বেশ মনে করতে পারি, কিন্তু তার বেশি অতীতটাই কুয়াশায় ঢাকা। আবার একটু একটু করে এই অনতি অতীত যে মুছে যাচ্ছে তাও টের পাই।
তখন খুব ভয় করে। 1 বছর আগে আমাদের বাড়িতে একটা গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুন লেগে যায় এবং তাতে আমার বোন টিকলি ভীষণভাবে পুড়ে যায়। পরে সে মারাও গেছে। এই ঘটনাটা আমি কি করে যে ভুলে গিয়েছিলাম কে জানে। সেদিন সুবল এই গোটা ঘটনাটা আমাকে মনে করিয়ে দিয়েছিল। টিকলিদির জন্য আমরা সবাই দুঃখ পেয়েছি। খুব খুব ভালো ছিলেন টিকলিদি। জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি এসেছিলেন। ভাগ্য খারাপ থাকলে কত কি হয়। সেদিনই নতুন সিলিন্ডার লাগানো হয়েছিল আর টিকলিদি গিয়েছিলেন রাঁধতে। অত ডিটেলস আমার মনে নেই। টিকলির মুখটাও স্পষ্ট মনে পড়ে না। ওর একটা মেয়ে আছে না? আছে বোধহয়। হ্যাঁ হ্যাঁ আছে। আপনি সুবলের কথা বললেন। সুবল কে? আমার দেখাশোনা করে, পুরনো লোক। আপনি ভালো ব্যাডমিন্টন খেলতেন, মনে আছে? ব্যাডমিন্টন হয়তো খেলতাম। মনে নেই আপনার? না, খেলাটা ভালো নয়। কেন? ব্যাডমিন্টন তো বেশ একটা খেলা। শাটলকক কী দিয়ে তৈরি হয় জানেন? পাখির পালক। হাজার হাজার শাটলকক তৈরি করার জন্য এত পালক কোথায় পায় ওরা? ওরা কি পাখি মেরে পালক উপড়ে নেয়? আমি তা জানি না। আমার সন্দেহ শাটলককের জন্য পাখি মারা হয়। হতেও পারে। পাখির মতো এমন সুন্দর আর আশ্চর্য প্রাণী আর হয় না। আমি আজকাল চারিদিকে অনেক পাখি দেখতে পাই, তাদের ডাক শুনি। আজকাল আমার কাকের ডাকও ভালো লাগে। হাসছেন যে? ভাবছি আপনি মুরগি খাওয়া ছেড়ে দিয়েছেন কিনা। আপনার মা খুব শুদ্ধাচারী মহিলা ছিলেন, তাই হেসেলে মুরগি ঢুকতে দিতেন না। আপনি আর আপনার বন্ধুরা বাড়ির পিছনের উঠোনে মুরগি কেটে রান্না করে খেতেন, মনে নেই? ও কি, অমন সাদা হয়ে গেলেন কেন? না না, ও কিছু নয়। আমার মনে হয় অস্বচ্ছ অতীতে আমি এমন সব কাজ করেছি যা মনে না পড়াই বোধহয় ভালো। না, এখন আমি মুরগি খাই না, মাছ মাংস কিছুই খাই না। বৈরাগ্য এলো বুঝি? ঠাট্টা করছেন? বৈরাগ্য তো সহজ ব্যাপার নয়। তবে সহনশীলতা বলে একটা কথা আছে না, বোধহয় সেইটে এসেছে। নাকি কে জানে, আমি হয়তো ধীরে ধীরে কাঠ বা পাথরের মতো হয়ে যাচ্ছি। ও কথা বলছেন কেন? কিছুদিন আগে আমাকে একটা কাঁকড়া বিছে হুল দিয়েছিল, ডান পায়ের বুড়ো আঙুলে। সে যে কি অসহ্য যন্ত্রণা, মনে হচ্ছিল হার্ট ফেল হয়ে মরে যাব। সুবল একটা হাতুড়ি নিয়ে বিছেটাকে মারতে এসেছিল। ও নাকি জানে কাঁকড়া বিছের রস লাগালে ব্যথা কমে যায়। আমি ওকে মারতে দিইনি। মেরে কি হবে বলুন? বেচারা তো নিজেই জানে না যে ওর বিষ এতটা মারাত্মক। মানুষের তো কত অস্ত্র আছে, ওদের তো ওই হুল বা দাঁত বা নখ বা শিঙই ভরসা। গান্ধীবাদী হতে বারণ করছি না, তবে পেস্ট কন্ট্রোল এজেন্সিকে খবর দিয়ে বাড়ি থেকে পোকামাকড় তাড়িয়ে দেওয়াই ভালো। দাঁত নখ হুলের সঙ্গে সহাবস্থান মোটেও নিরাপদ নয়। আমি জুলজিস্ট, পোকামাকড় সম্পর্কে আপনার চেয়ে একটু বেশিই জানি। কাঁকড়া বিছের বিষে মানুষ মারাও যায়। আপনি ডাক্তার ডাকেননি? না। খুব অন্যায় করেছেন। একটা অদ্ভুত ব্যাপার হলো যে। কি হলো? খবর পেয়ে একটা লম্বা পানা লোক এলো, এই পাড়াতেই থাকে। সেই লোকটা আমাকে বাথরুমে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে মাথায় মগের পর মগ জল ঢালতে লাগলো। বিড়বিড় করে গিয়ে একটা মন্ত্র পড়ছিল। জল ঢালতে ঢালতে আমার সর্বাঙ্গ ঠান্ডা হয়ে কাঁপুনি ধরে গিয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, জল ঢালার পর আমার ব্যথাও চলে গেল। যা, ওই বিষে ব্যথা উইদাউট মেডিকেশন 24 ঘন্টা থাকার কথা। শুধু জল ঢাললে ব্যথা কমার কথাই নয়। কিন্তু কমলো যে। আপনি এখানে থাকতে থাকতে অন্ধবিশ্বাস বা বুজরুকিকেও মানতে শুরু করেছেন। তাই হবে হয়তো, কিন্তু ব্যথাটা সত্যিই ছিল না আর।
ঠিক আছে, আপনার কথাই মানছি। আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনি আমার কথা বিশ্বাস করছেন না। ঠোঁটে একটু চাপা হাসি, চোখে একটু বিদ্রূপের চাউনি। আজকাল আমি অবশ্য কাউকেই কিছু বোঝাতে পারি না, এমনকি সুবল অবধি আমার অনেক কথা সিরিয়াসলি নেয় না। আমি ভাবছি মানুষ অনেক সময় যা বিশ্বাস করতে চায় সেটাই ঘটে যায়। আপনি হয়তো খুব জোরের সঙ্গে লোকটার অলৌকিক ক্ষমতাকে বিশ্বাস করেছিলেন, আর সেই জোরেই হয়তো ব্যথাও কমে গিয়েছে। মানুষ মন দিয়ে কত কি করতে পারে। কিংবা লোকটা হয়তো আপনাকে হিপনোটাইজ করেছিল। আপনি পারেন কি হিপনোটাইজ করতে? না, আমার পারার কথাও নয়। কেউ যদি আমাকে বাকি গোটা জীবনটা হিপনোটাইজ করে রেখে দিত তাহলে বড় ভালো হতো। বাস্তব থেকে পালাতে চান তো? আমরা সবাই কম বেশি পালাতেই তো চাই, কিন্তু পালিয়ে লাভ হয় না, ফের বাস্তবের মুখোমুখি হতে হয়। নিস্তার নেই। একটা সময় ছিল যখন আপনি পালানোর মানুষ ছিলেন না। হাসপাতালের মোড়ে সেই যে ভীষণ হাঙ্গামাটা হয়েছিল, তার কথা আপনার মনে আছে? বাবুপাড়ার ছেলেদের সঙ্গে মেছো বাজারের গুন্ডাদের কি ভয়ঙ্কর মারপিট! কত বোমা পড়েছিল, গুলি চলেছিল, পুলিশ অবধি এগোতে সাহস পায়নি। একটা মোটর বাইক নিয়ে আপনি সেই হাঙ্গামার মধ্যে গিয়ে হাজির হয়েছিলেন। খুব পপুলার ছিলেন বলেই বোধহয় সেই হাঙ্গামা থামাতে পেরেছিলেন আপনি। আমি অবশ্য ডিটেলস জানি না, তবে তখন লোকের মুখে মুখে আপনার নাম ফিরত। মনে আছে? না, কিচ্ছু মনে নেই। কিংবা রুচিরা আর পল্লর সেই ভালোবাসার বিয়ে মনে আছে? নাম দুটো প্রথম শুনছি। বদমাস, জুয়ারি, জোচ্চোর, মিথ্যেবাদী বলেই পল্লকে সবাই চিনত। তবু রুচিরা যে কী করে ওর প্রেমে পড়ল কে জানে। শান্ত শিষ্ট, ভারী ভালো মেয়ে, ক্লাসের ফার্স্ট গার্ল। তবু পল্লুর প্রেমে পাগল হয়ে প্রেগনেন্ট হয়ে পড়ল। কেলেঙ্কারির এক শেষ। পল্ল দায় এড়ানোর জন্য চেষ্টা করেছিল। রুচিরার বাবা পল্লর সঙ্গে বোঝাপড়া করতে গিয়ে গুন্ডাদের হাতে মার খেয়ে এলেন। পুলিশ অবধি পল্লুকে আড়াল করেছিল, কারণ ওর মামা ছিল ডিএসপি। রুচিরাকে আত্মহত্যা করতে হতো আপনি না থাকলে। পল্লু, রুচিরা, এসব শব্দ শুনছি আর আমার মাথার ভেতর গভীর কালো জল টুপটাপ করে পড়ে তলিয়ে যাচ্ছে। কোনো ঝংকারও নেই, টংকারও নেই। পল্লুকে কি আমি মেরেছিলাম? না, বরং তাকে প্রবল মারের হাত থেকে বাঁচিয়েছিলেন। রুচিরা যখন বিষ নিয়ে হাসপাতালে, তখন ওদের পাড়ার লোকজন লাঠি সোঁটা নিয়ে তেড়ে এলো পল্লুকে পাকড়াও করে। সেদিন আপনি গিয়ে আড়াল না করলে ও মরেই যেত। শুনেছিলাম কিছুদিন আপনি ওকে বন বাংলোয় নিয়ে লুকিয়ে রেখেছিলেন। আত্মহত্যার প্ররোচনা দেওয়ার জন্য পুলিশ ওকে খুঁজেছিল। কিছুদিন পরে অবশ্য রুচিরা আর পল্লুর বেশ মিলমিশ হয়ে যায়। পল্লু কিন্তু ওর আগের মতো ছিল না, পাল্টে গিয়েছিল। কি করে সেটা হয়েছিল তা আজও জানি না। আচ্ছা, এই ঘটনাটা শুনে আমাকে তো বেশ ভালো লোক বলেই মনে হচ্ছে, তাই না? খারাপ তো বলতে চাইছি না, কিন্তু একটু আগেই যে আপনি বললেন আমি ছিলাম লাফাঙ্গা, বদমাস, মেয়েবাজ, একই সঙ্গে একটা লোক ভালো আর খারাপ কি করে হতে পারে? সেই জন্যই তো আপনাকে একদম বুঝতে পারতাম না। কখনো মনে হতো ভীষণ ভালো, ডাকাবুকো, সাদা মনের মানুষ। আবার কখনো মনে হতো ভীষণ পাজি, ভীষণ বদমাইশ, ভীষণ অ্যাগ্রেসিভ। খুব মুশকিলে ফেলছেন তো আমাকে। মুশকিল শুধু আপনার নয়, আমারও। মনে মনে আপনার যেই পোর্ট্রেটটা আঁকার চেষ্টা করেছি সেটা বারবার বদলে গেছে। কখনো আপনাকে মনে হয় ইভান দি টেরিবল, কখনো বা শান্তজন। আপনি এমন অদ্ভুত ছিলেন বলেই আমার কিশোরী বয়সে আপনাকে নিয়ে আমি মনে মনে ভারী জ্বালাতন হতাম। আমাকে নিয়ে আপনার প্রবলেমটা কী ছিল বলবেন? অনেক সময় কেউ কেউ নিজের অজান্তেই
অন্য কারোর প্রবলেম হয়ে দাঁড়ায়। তাছাড়া আমার একটা ধারণা হয়েছিল যে আপনি আমার দিদিকে বিয়ে করবেন এবং একদিন আপনাকে জামাইবাবু বলেই রাখতে হবে। ও হ্যাঁ, একটা কথা বলছিলেন বটে, আপনার দিদির সঙ্গে আমার। ঠিক তাই, গানের কথায় একটা মেঘলা দিনের কথা মনে পড়ল। বলবো? কি জানি কেন আজ এই শীতের সকালে আপনার কথাগুলো শুনতে আমার বেশ ভালো লাগছে। আপনি আমার সেই ছোট্ট শহরের মেয়ে। কত ছোট ছোট কথা মনে আছে আপনার। শুনে ফের সেই ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করছে। হ্যাঁ, ভীষণ ইচ্ছে করছে। সেই যে মেঘলা দিনের কথা বলবেন বললেন, বলুন। হ্যাঁ, সেটা একটা আশ্চর্য দিন। আমাদের শহরের এক পলিটিক্যাল লিডার তার আগের দিন কদমতলার মোড়ে খুন হয়েছিলেন, বিমলাংশু সেন। পরদিন সকাল থেকেই দোকানপাট বাজার সব বন্ধ, গাড়ি ঘোড়া কিচ্ছু চলছে না। অথচ সেদিন জেলা শহরে আমার গানের কম্পিটিশনের ফাইনাল পরীক্ষা। না গেলেই নয়। শহর প্রায় 25 মাইল দূরে। সকালে এসব খবর পেয়ে ভীষণ মন খারাপ হয়ে গেল। রাগ, অভিমান, হতাশায় খাওয়া দাওয়া বন্ধ করে বিছানায় পড়ে কেবল কাঁদছি। তখন দিদি এসে বলল, কাঁদিস না, ঠিক একটা উপায় হবে দেখিস। কিন্তু ওসব ছেলে ভোলানো কথা তো জানা ছিল, তাই একটুও বিশ্বাস হয়নি। কিন্তু উপায় সত্যি হয়েছিল। দিদি আপনাকে খবর দিয়েছিল। আমাকে? কেন? সেটাই তো গল্প। আপনি আমাকে জেলা শহরে নিয়ে যেতে রাজি হয়েছিলেন। 6টায় পরীক্ষা। আপনি ঠিক 4:30-র সময় একটা বিরাট মোটর বাইক নিয়ে এসে হাজির। এক মুখ হাসি নিয়ে বললেন, চলো খুকি, তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি। দাঁড়ান দাঁড়ান, কি নাম যেন বললেন? বিমলাংশু সেন? হ্যাঁ তো, লম্বা, ফর্সা, কোঁকড়া চুল, চোখে ভারী চশমা। হ্যাঁ, বিমলাংশু সেনকে পেটে আর বুকে ছুরি মারা হয়েছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাকে আমার বেশ মনে পড়ে যাচ্ছে। সত্যি? তারপর বলুন। আমি তৈরি হয়েছিলাম। আপনি আমাকে কিভাবে মোটর বাইকের কেরিয়ারে বসতে হবে তা শিখিয়েছিলেন। বলেছিলেন আপনার কাঁধ বা কোমর জড়িয়ে ধরে শক্ত হয়ে বসে থাকতে হবে। জীবনের সেই প্রথম মোটর বাইকে চড়া আমার। যা ভয় করছিল, আর সেই সঙ্গে লজ্জায় মরে যাচ্ছিলাম। লজ্জা কিসের? ওমা, লজ্জা নয়। তখন যে মনে মনে আপনাকে নিয়ে আমি সারাক্ষণ গবেষণা করি। তখন বালিকা বয়সে আপনার চেয়ে রহস্যময় পুরুষ আর কেউ ছিল না আমার। রহস্যময়? রহস্যময় ছিলাম বুঝি আমি? ভীষণ। আপনার কাঁধে হাত রেখে পিছনের সিটে আমি কাঁটা হয়ে বসেছিলাম। সারা শরীর বারবার শিউরে শিউরে উঠেছিল। আপনি অবশ্য বিশেষ পাত্তা দেননি আমাকে। আর 13 বছরের কালো রোগা একটা পেতনি মেয়েকে কেনই বা পাত্তা দেবেন আপনি? সেটা ছিল বুলেট। তার মানে? মোটর বাইকটার কথা হঠাৎ মনে পড়ে গেল। আপনার মোটর বাইকটা ছিল ভীষণ বিচ্ছিরি। একে তো দৈত্যের মতো চেহারা, তার উপর যা জোরে ছুটত, শব্দে তো কানে তালা লেগে যাওয়ার জোগাড়। আপনার অভিজ্ঞতা নেই বলেই বলছেন, নইলে বুলেট একটি চমৎকার বাইক। যে কোনো রাস্তায় চলতে পারে, এমনকি পাহাড়ি রাস্তাতেও। আপনি এমন উদাসীনভাবে চালাচ্ছিলেন যে আপনার পেছনে যে একটা 13 বছরের ভীতু মেয়ে বসে আছে সেটা আপনার খেয়ালই ছিল না। না না, ভুল ভেবেছেন। নিশ্চয়ই খেয়াল ছিল। কাউকে ক্যারি করার সময় আমি তো সাবধানেই চালাতাম। সেটা বুঝি মনে আছে আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো মনে আছে দেখছি। ভারী আশ্চর্যের ব্যাপার। সেদিন কিন্তু মোটেই সাবধানে চালাননি। ভয়ে আমি বারবার দুহাতে আপনাকে আঁকড়ে ধরেছি আর লজ্জায় মরে গেছি। আপনি তো খুব লাজুক ছিলেন তাহলে। হ্যাঁ, এখনও তাই।
খুব আনস্মার্ট, ঘরকুনো, ভীতু। হ্যাঁ, ঠিক মেয়েদের যেমন হওয়া উচিত। তার মানে মেয়েদের আনস্মার্ট, ঘরকুনো আর ভীতু হওয়া ভালো বুঝি? ভালো নয়, তাহলে কি অন্যরকম হওয়া উচিত? যদি তাই হবে তাহলে আপনি আমাকে পাত্তা দেননি কেন? 13 বছর বয়সের মেয়েরা তো ইজের পরে। আমি সেদিন সালোয়ার কামিজ পরেছিলাম, অ্যান্ড ফর ইউর ইনফরমেশন যথেষ্ট সেজেছিলাম। তাই বুঝি? তাহলে তো আপনাকে আমার সমীহ করাই উচিত ছিল। কিন্তু ঠিক কীরকম ব্যবহার করেছিলাম আপনার সঙ্গে একটু বলবেন? একটু নাক সিটকানোর ভাব তো ছিলই, আর ছিল অ্যান অ্যাটিটিউড অফ রিজেকশন। ভাবটা যেন তুমি যতই সাজো, কিচ্ছু যায় আসে না আমার। আজ আমি সেদিনের ব্যবহারের জন্য যদি ক্ষমা চাই? যা, ঠাট্টা করছিলাম। আমার ওই বয়সে কি কারোর কাছে পাত্তা পাওয়ার কথা? দাঁড়ান দাঁড়ান, একটা গন্ধ পাচ্ছেন? পাচ্ছি তো, পাতা পোড়ার গন্ধ। কেউ কাছে পিঠে শুকনো শালপাতা জড়ো করে আগুন দিয়েছে বোধহয়। না না, সে গন্ধ নয়। তবে ক্যালিফোর্নিয়ান পপি। ক্যালিফোর্নিয়ান পপি? হ্যাঁ হ্যাঁ, ক্যালিফোর্নিয়ান পপির গন্ধ। আমি তো পাচ্ছি না। তবে আমরা একসময় ওই নামের একটা তেল চুলে মাখতাম, কিন্তু সে তো ছোটোবেলায়। কিন্তু আমি যে গন্ধটা পাচ্ছি, আর একটা বাসন্তী রঙের ওড়না। হ্যাঁ, বাসন্তী রঙের ওড়না ঝড়ো বাতাসে খুব উঠছে। রিয়ার ভিউ মিররে আমি যেন এখনও দেখতে পাই। ভয় করছিল আমার। উফ, কি হলো? সেটা তো বাসন্তী রঙের ওড়নাই ছিল, আমিই ভুলে গিয়েছিলাম। আপনি বাইক থামিয়ে আমাকে বললেন ওড়নাটা কোমরে জড়িয়ে নিতে, নইলে নাকি চাকায় ওড়না জড়িয়ে অ্যাক্সিডেন্ট হতে পারে। এটা কি করে মনে পড়লো আপনার? না, মনে পড়েনি। একটা নীরের নিশ্ছিদ্র অন্ধকারে একটা দুটো বিচ্ছিন্ন তারা ফুটে উঠেছে মাত্র। পূর্বের সম্পর্ক নেই। ওই বাসন্তী রঙের ওড়না আর ক্যালিফোর্নিয়ান পপির গন্ধ, কিন্তু দুটোকে মেলাতে পারি না যে। কোথা থেকে এক একটা স্মৃতি পাখি, প্রজাপতি বা মৌমাছির মতো উড়ে আসে, তারপর আবার উড়ে কোথায় হারিয়ে যায়। সারা দিন আমার মাথায় এই সব দৃশ্যের যাতায়াত। হ্যাঁ, আপনি কি বলছিলেন যেন? ভাবছি বলে লাভ আছে কি না, কিন্তু শুনতে আমার বেশ ভালোই লাগছে। আপনার কথাগুলো যেন আমার বন্ধ দরজায় মৃদু টোকার শব্দ। দরজাটা আমি খুলে দিতে চাই, কিন্তু ইচ্ছে করলেও যেন পারি না। তবু শব্দটাও তো একটা সংকেত। কে জানে দরজাটা ওই সংকেতে আপনা থেকেই খুলে যাবে কি না। প্লিজ থামবেন না, বলুন। শুনতে কি আপনার ভালো লাগছে? বোর হচ্ছেন না তো? না না, বরং আমার ভেতরে যেন শুকনো মাটিতে বৃষ্টির ফোঁটার মতো কিছু পড়ছে। বলুন প্লিজ। বলছি। সেই 25 মাইলের ভয়, লজ্জা, শিহরণ সব এখনও পুরনো বইয়ের মতো সাজিয়ে রেখেছি মনের মধ্যে। কিন্তু পথ তো একসময় শেষ হয়। আপনি আমাকে ঠিক জায়গায় নামিয়ে দিয়ে বললেন, তোমার ফাংশন শেষ হয়ে গেলে আমি তোমাকে এসে আবার নিয়ে যাব, চিন্তা করো না। সেদিন আমি কোকিলকে হার মানিয়ে গান গেয়েছিলাম। ফেরার সময় আমার হাতে এক গাদা প্রাইজ দেখে আপনি অবাক হয়ে বলেছিলেন, ও বাবা, তুমি তো সাংঘাতিক মেয়ে, সব প্রাইজ লুট করে এনেছো দেখছি। বাইকে সেই সব প্রাইজ নিয়ে আসা কত শক্ত ছিল বলুন। আপনি গিয়ে একটা বিগ শপার ব্যাগ কিনে আনলেন, তারপর সেটাকে যত্ন করে কেরিয়ারে বাঁধা হয়েছিল। কত মনে আছে আপনার। আপনি ভাগ্যবতী। আমার যে কেন কিছুই মনে পড়ে না, কি জানি কেন। এখন হঠাৎ আমার একটা ভাঙা কাঁচের বোলের কথা মনে পড়ছে। সবুজ রং ছিল বোলটার, ভারী সুন্দর দেখতে। আপনি একটা বিচ্ছু। কেন ও কথা বলছেন? আপনার সব মনে আছে, কিছুই ভোলেননি। আমার চেয়েও বেশি মনে আছে আপনার, কারণ প্রাইজে আমি এক সেট বোলও পেয়েছিলাম।
মোটর বাইকের ঝাঁকুনি দিয়ে বোধহয় একটা বোল ভেঙে গিয়েছিল। বোলগুলো ছিল সবুজ রঙের। আমিই ভুলে গিয়েছিলাম। আপনার কি করে মনে আছে? না না, কিচ্ছু মনে নেই, কিছুই মনে নেই। কিসের একটা আড়াল বলুন তো? কে আমার অতীতকে আড়াল করে দাঁড়িয়ে রয়েছে? কেউ নয়, ওটা আপনার অটো সাজেশন। আপনি না একটু আগে বলেছিলেন আমি কিছু একটা ভুলতে চাইছি বলে ভুলে যাচ্ছি। কিন্তু কি ভুলতে চাইছি সেটাই তো আর মনে নেই আমার। মনে পড়লে হয়তো আপনার ভালো লাগবে না। তা হোক, তবু তো এই আধখানা হয়ে বেঁচে থাকার হাত থেকে রেহাই পাবো। আপনি জানেন না তো? কিন্তু আপনার মুখ দেখে আমার কেন যেন মনে হচ্ছে আপনি জানেন। অনুমানটা ভুল। তাই হবে হয়তো। আজ আমি আসি। যাবেন? তাই তো, আপনার তো চলে যাওয়ারই কথা। আবার আসবেন? বলতে পারছি না। দাঁড়ান দাঁড়ান, না নড়বেন না। ওই রোদ আর ছায়ার ঠিক মাঝখানে যেমনটি দাঁড়িয়ে আছেন তেমনই থাকুন তো। আপনার ডান দিকে রোদ, বাঁ দিকে ছায়া। দাঁড়ালাম তো। সুভাষিনী, সুভাষিনী, আশ্চর্য! কেন এই নামটা মনে পড়ল? মনে পড়ল তাহলে? পড়ল, কিন্তু আপনি কে বলুন তো? আমাকে ভুলতে গিয়ে কত কি ভুলতে হলো আপনাকে। একটু দাঁড়ান। আশ্চর্য! আমার আদি অন্ত সব মনে পড়ে যাচ্ছে যে। উফ, ভীষণ মনে পড়ে যাচ্ছে সব। ধর্ষণের চার্জ, পাবলিকের মার, মামলা, কয়েদখানা, নাবালিকা ধর্ষণের জন্য। ওহ, সব ঠিক, কিন্তু আপনি বোকা, ভীষণ বোকা। যদি সব উপেক্ষা করে জোর করে এসে আমার হাত ধরতেন, তাহলে আমিও ভয় ঝেড়ে ফেলে সবাইকে মুখের ওপর বলতে পারতাম উনি আমাকে ধর্ষণ করেননি, আমি ওনাকে বাধ্য করেছিলাম। কিন্তু কেন করেছিলে? কেন বাধ্য করেছিলেন আমায়? তখন আমার 15 বছর বয়স। গুটি পোকার খোলস ছেড়ে একটি প্রজাপতি বেরিয়ে এসেছে। কেউ ফিরেও দেখত না যাকে, তার দিকে সকলেরই অবাক চোখের চাউনি। অহংকারে মকমক করে বুকের ভেতরটা। তখন আমার ট্রফি চাই, মুগ্ধতা চাই, স্তাবকতা চাই, পুরুষদের হাঁটু গেড়ে বসা দেখতে চাই। কিন্তু একচোখা অন্ধ আবেগ একটা পুরুষকেই শুধু খুঁজে বেড়ায় তখনও। ওই একটা পুরুষের শিলমোহর না হলে আমার জীবন যৌবন সব বৃথা, বুঝেছেন? ওই 25 মাইলের উজান ভাটায় মাথাটা চিবিয়ে খেয়ে রেখেছিলেন আপনি। কিন্তু সবাই যখন আমাকে লক্ষ্য করে আপনি ফিরেও তাকান না। নাবালিকা বলেই হয়তো। সুন্দরী প্রেমিকার এক ফোঁটা একটা রোগা প্যাংলা বোন বলেই হয়তো। কি দিয়ে আপনাকে আমার দিকে ফেরাই? আমার পাগলা মন তখন ওই একটা পথই খুঁজে পেয়েছিল। এক নিরালা দুপুরে সেজে গুজে আপনার নির্জন একটেরে ঘরটায় হানা দিয়েছিলাম। মাথা ঠিক ছিল না, বসেছিলাম না। নিজের শ্বাসেই আগুনের হলকা টের পেয়েছিলাম। আপনি অবাক হয়েছিলেন, ঠেকাতে চেষ্টা করেছিলেন। কিন্তু মানুষ কি পারে নিজের শরীর মনকে রাশ দিয়ে টেনে রাখতে? ভেসে গিয়েছিলেন, ভাসিয়ে নিয়ে গিয়েছিলাম আমি। দুই মাতাল আর পাগলের খেয়ালই ছিল না কিছু। বীরু নামে সেই মিস্ত্রি ছেলেটা আপনাদের বাইরের দেওয়ালে রং করছিল, যে লোক ডেকে এনেছিল। উফ, তারপর গোটা পৃথিবীটা একেবারে উল্টে পাল্টে গেল। কোন অন্ধকারে ঠেলে দিলাম আপনাকে, আর এক অন্ধকারে আমিও ডুবে গেলাম। সত্যি কথাটা যতবার বলতে গেছি আমার মুখ চেপে ধরা হয়েছিল। অঝরে চোখের জল ঝরে গিয়েছিল শুধু। কত কষ্ট পেতে হলো আপনাকে। কি চাই সুভাষিনী? আজ আমার কাছে আর কি চাও? আপনি কি ভেবেছিলেন সেই দিনের সেই কিশোরী সুভাষিনী
ওই গণ্ডগোলের ভয় পেয়ে বোবা হয়ে থাকবে চিরকাল? দুই বাড়ির মধ্যে সম্পর্ক তেতো তো হলোই, যাতায়াত বন্ধ, আপনাকে নিয়ে কি বিচ্ছিরি টানা হ্যাচড়া, মামলা মোকদ্দমা। ভয় হয়েছিল ঠিকই, তবু মন স্থির ছিল। কত কষ্ট করে, কত কাঠখড় পুড়িয়ে এখানে এসে ঘাঁটি গেড়েছি জানেন? সুভাষিনী, আমাকে বরং আবার সব ভুলিয়ে দাও। স্মৃতির থেকে বিস্মৃতিই তো ভালো ছিল। এত যন্ত্রণা ছিল না। আধখানা হয়ে থেকে যাই না কেন সুভাষিনী? বাকি আধখানা খুঁজে দিতেই তো এত কষ্ট করে এত দূর আসা। বাকি আধখানা? ও, এখন আসুন তো, আমার হাতখানা ধরুন। চলুন, ওই শালবনের ছায়া ছায়ায় দুজনে একটু হাঁটি। চলো সুভাষিনী। শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প সুভাষিনী। গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের জানা কোনো গল্প বা অভিজ্ঞতার কথা ডেসক্রিপশন বক্সে থাকা মেল আইডিতে পাঠাতে পারেন। আমরা সেই গল্প পাঠ করব আমাদের চ্যানেলে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।